নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই যে আইভী জামিন পেল, কিভাবে জামিন পেল, কত কোটি টাকার বাণিজ্য হয়েছে, এগুলো কেন আপনারা বলেন না? বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশটা আর আগাবে না। একটি, দুটি নয়, টানা 5টি মামলায় একসঙ্গে জামিন পেয়েছেন আলোচিত আওয়ামী লীগ নেত্রী ও নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পর তার এই জামিনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক তোলপাড়। রাজনীতির মাঠে তিনি বরাবরই ছিলেন প্রভাবশালী ও স্পষ্টভাষী। বিশেষ করে নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের মতো আলোচিত নেতার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বহুবার শিরোনাম হয়েছে। ফলে একসঙ্গে 5 মামলায় জামিন পাওয়ার ঘটনাটি স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই জামিন আওয়ামী লীগের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে এবং সামনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। তাদের মতে, উচ্চ প্রোফাইল নেতাদের ধারাবাহিক জামিন দলটির জন্য একটি শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ভিন্ন এক ইস্যুতে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় এসেছেন বিএনপি নেত্রী ও ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বক্তব্যে ডক্টর মুহাম্মদ ইউনূসের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং কিছু বিতর্কিত বিষয় সামনে আনেন বলে দাবি করেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরগরম। একদিকে হাই প্রোফাইল নেত্রীর জামিন, অন্যদিকে পাল্টাপাল্টি বক্তব্য। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়, সেটি এখন দেখার বিষয়। এই বিষয়ে আরও বিস্তারিত ও ধারাবাহিক বিশ্লেষণ জানতে আমাদের প্রতিবেদনের বাকি অংশে সঙ্গে থাকুন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 5 মামলার মধ্যে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াসিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামি পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সালাহ হোসেন ও মোতাহার হোসেন সাজু। এর আগে গত বছরের 9 মে রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকাকুটি থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট 5 মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। গেল বছরের 9 মে নিজ বাসা থেকে গ্রেফতার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় 4টি হত্যা এবং 2টি হত্যা চেষ্টা মামলা সহ মোট 6টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অবশেষে হত্যা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক 5টি মামলায় সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 5 মামলার মধ্যে রয়েছে বাস চালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মোহাম্মদ ইয়াসিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়া। এর মধ্যে প্রথম 4টি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা। মামলার নথি অনুযায়ী 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুইগড় দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী এই 4 জন। অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন চুনকাকুটিরে গত 8 মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই কারণে পুলিশ গত 12 মে এই মামলাটি করেছে। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই মামলায় আসামি করা হয়। 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3টি নির্বাচনে টানা জয়ী হন তিনি। আগের সরকার এগুলো করেছে বলেই তো আমরা এই অভ্যুত্থানটা করেছে, এবং অভ্যুত্থানটা করেছে অনেক স্বপ্ন নিয়ে। বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশটা আর আগাবে না, এটুকুই বলি। আর রাষ্ট্রপতির এটা দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথমটি আনঅফিসিয়াল ছিল এবং সেই আনঅফিসিয়াল সাক্ষাৎকার পরে মতিউর রহমান ভাই ছেপে দিয়েছিলেন মানব জমিনে, সেটা নিয়েও অনেক হইচই হয়েছে। এই সাক্ষাৎকারটি পড়ে বেশ কিছু বিষয় খুব স্পষ্ট হয়েছে। এক হচ্ছে, ওনাকে যত রকম ভাবে অসহযোগিতা করা সম্ভব
বিগত সরকার তাই করেছে। বিএনপির একটা স্ট্রং সাপোর্ট ছিল, আর্মির একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং বিদেশি দূতাবাসগুলোর একটা স্ট্রং সাপোর্ট ছিল। অর্থাৎ তিনটা বড় স্টেক হোল্ডারের স্ট্রং সাপোর্টের কারণে কিন্তু ওনাকে সরে যেতে বাধ্য করা যায়নি। বাট ওনার বাড়ির সামনে যে ঘটনাগুলো ঘটেছে, মানে বঙ্গভবনের সামনে, ওনার বাড়ি তো না, বঙ্গভবনের সামনে, সেটা না হলেও হতো। উনি যেই বর্ণনাটা দিয়েছেন 22 অক্টোবরে, সেটা মানে একটু ভয়ানক বর্ণনা আর কি, যে উনি ওনার ভাষ্য মতে গণভবনে যা হয়েছে ঠিক সেরকম একটা পরিকল্পনা তাকে ঘিরেও হচ্ছিল, এবং গণভবনে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে যেতে পেরেছে, ওনারটা তো আর উনি যেতে পারছেন না, অর্থাৎ ওনাকে একেবারে আটকে ফেলে একরকম মব তৈরি করা, এটা বোধহয় না হলে ভালো হতো। কারণ আমরা তো একটা পরিবর্তনের কথা বলছি বারবার। দেখুন, আমরা যতবার পরিবর্তনের কথা বলি, বলা হয় যে আমরা হয়তো বা আগের সরকারের প্রতি সফটনেস দেখাচ্ছি। বিষয়টি তা নয়। আগের সরকার এগুলো 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 করেছে বলেই তো আমরা এই অভ্যুত্থানটা করেছি, এবং অভ্যুত্থানটা করেছে অনেক স্বপ্ন নিয়ে। বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশটা আর আগাবে না। এটুকু। আওয়ামী লীগও দেখেন, বিএনপিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদের ব্যাপারে কিন্তু ঘাটাইতো না, কারণ হাজার হাজার নেতাকর্মী কারাগারে রাখা বছরের পর বছর অর্থহীন। তো এখন হয়তো রাজনৈতিক সরকারও সেই দৃষ্টিভঙ্গি নিয়ে। এই মুহূর্তের তাজা খবর হচ্ছে, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে হাইকোর্টের জামিন। তো এখন বোঝা যাচ্ছে, কালকে একটা সার্কুলারের কথা বলছিলাম, যেখানে বলা হচ্ছে যে যারা সাংগঠনিক কাজে, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্য সংগঠনের কার্যক্রমে যুক্ত হবে না, তাদের জামিন যদি দেয় আদালত, সেটাকে আর মানে বাতিল করা বা শোন অ্যারেস্ট দেখানোর দরকার নেই। কিন্তু যারা সক্রিয়ভাবে যুক্ত হবে তাদের ব্যাপারে শোন অ্যারেস্ট দেখাইতে হবে। তো জানি না তার ধারাবাহিকতায় কিনা যে এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিল, এটা হইতে পারে। এই প্রক্রিয়ায় যেহেতু একটা সার্কুলার পুলিশ দপ্তর মানে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, সেই অনুযায়ী হয়তো তাকে শোন অ্যারেস্ট নাও দেখাতে পারে। আবার হাইকোর্টের এই জামিন আবার নাকচও হতে পারে। কিন্তু প্রবণতাগুলো বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সরকার, আগের ইউনূস সরকার যেমন গণহারে শুধু আটক রাখো, হত্যা মামলা, নানা মামলা, মানে কোনো মামলা নাই, হত্যা মামলা দিয়ে আটকে রাখো, ওই নীতি থেকে সম্ভবত সরে আসতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিশ্লেষণ হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।